ভালোবাসা এবং বন্ধুত্ব আমাদের কাছে খুবই পরিচিত শব্দ এবং অনেক সময় আমরা এই দুটো শব্দের মধ্যে কনফিউজড হয়ে যাই। কিন্তু ভালোবাসা এবং বন্ধুত্ব একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। রবীন্দ্রনাথ কি বলেন? বন্ধুত্ব আটপৌরে, ভালোবাসা পোশাকে। বন্ধুত্বের আটপৌরে কাপড়ে দুই এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাঁটুর নিচে না পৌঁছিলেও পরিতে বারণ নাই, গায়ে দিয়ে আরাম পাইলেই হইল। কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকিবে না, ময়লা হইবে না, পরিপাটি হইবে। বন্ধুত্ব নাড়াচাড়া, টানা ছেঁড়া, তোলা পাড়া সয়, কিন্তু ভালোবাসা তাহা সয় না। আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই। কিন্তু ভালোবাসার স্থলে আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকেই চাই ও তাহাকে সর্বতোভাবে পাইতে চাই বলিয়াই তাহার নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সঙ্গ চাই। ভালোবাসায় তাহাকেই আমি চাই। বন্ধুত্বে তাহার কিয়দংশ চাই। বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বোঝায়, দুইজন ব্যক্তি ও একটি জগৎ, অর্থাৎ দুইজনে সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা। আর প্রেম বলিলে দুইজন ব্যক্তি মাত্র বুঝায়, আর জগৎ নাই, দুইজনেই দুইজনের জগৎ। অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন, প্রেম অর্থে এক এবং দুই। চলুন শুরু করছি তাহলে আজকের নাটক। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আগের দিনের প্রমিসটা কিন্তু আমি ভুলিনি এবং তাই আবার আড্ডা মারতে যাচ্ছি আপনাদের জন্য, আমার নিজের জন্য। কার সঙ্গে বলুন তো? হ্যাঁ, ত্রিবিক্রম ঘোষ। আজকের ফ্যাশন মানে প্রেজেন্ট ফ্যাশন, আপনার যে ফ্যাশন স্টেটমেন্টটা সেটা সম্বন্ধে যদি কিছু বলেন, মানে কি ধরনের ফেব্রিক পরতে পছন্দ করেন, কালার স্কিনস, সেটা তো আপনার নিজের পার্সোনালিটিটাকে রিফ্লেক্ট করে নিশ্চয়ই, তো সেটার ব্যাপারে একটু বলবেন। আমার একটা ফ্যাসিনেশন বেশ কিছুদিন ধরে খুব আমাকে টেনেছে, সেটা হচ্ছে একটা অ্যাফ্রো মোটিভ। ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায়, সেটা হয়তো শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে যখন আমি আফ্রিকা গেছিলাম। ওখানকার কালচার, ওখানকার মানে রিদম, ইভেন ইন দ্য ওয়ে দে ওয়াক, দ্য ওয়ে ওরা হাঁটা চলা কথাবার্তার মধ্যে যে রিদম, সেটা থেকে একটা ইন্টারেস্ট আমার জাগে টুয়ার্ডস অ্যাফ্রো অবজেক্টস, ছোটো ছোটো জিনিস, অ্যাক্সেসরিজ। তো আমি অনেকগুলো জিনিস কিনিও। তো যেরকম হাতে এগুলো, এর মধ্যে একটা ট্রান্সপোর্ট করে আমাকে একটু অন্য কোনো কালচারে, অন্য কোনো টাইমে, সেটা ভালো লাগে আমার। তো এটা যেরকম গ্রিস থেকে কিনেছিলাম, এটা আমেরিকা থেকে, কিন্তু এটার বোধহয় সূত্র ইন্ডিয়ান অথবা আফ্রিকা। তো এই মিস্ট্রিটা ভাল লাগে বেশ, আমার সঙ্গে সঙ্গে চলেছে এই পুরো মিস্ট্রিটা, এই আইডিয়াটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। সেই প্রসঙ্গে বলি, এখনকার শিল্পীরা মানে এই ধরনের আপনাদের মতো যারা ক্রিয়েট করেন, আপনাদের মতো ক্রিয়েশন যে আছেন, তারা কিন্তু এই একটু একটু ডিজাইনার্স কুর্তা, একটু ভারী কাজ করা জামা কাপড় পরে স্টেজে বা মঞ্চে উঠতে পছন্দ করেন। আপনি কেন এত সিম্পল সাজেন? মানে আপনার সাজটা কেন এত সাধারণ এবং সিম্পল, তার সঙ্গে এত ইউনিক কালেকশন কি করে বেরোয়? এটার একটা এর সূত্রটা বোধহয় আমার নিজের মনের মধ্যে একটা কমপ্লেক্স থেকে। যখন গোড়ায় গোড়ায় বাজাই, তখন থেকেই মনে হতো যে খুব সেজেগুজে গেলাম, হয়তো ভালো বাজাতে পারলাম না। তো এইটা একটা আমার সাবকনশিয়াসে অলওয়েজ কাজ করতো যখন গোড়ায় গোড়ায় ক্যারিয়ারে, তখনও অনেক দিন সেটা চলে হয়েছিল, এখনও কিছুটা বোধহয় রয়ে গেছে। তো খুব বেশি ফ্ল্যাশি ড্রেসিং করে গিয়ে হয়তো ভালো হলো না প্রোগ্রামটা। দেন দ্য কন্ট্রাস্ট বিকাম সো বিগ যে আমার খুব এম্বারাসিং লাগে যে এই মা, এই কি আজকে এত ভালো একটা দুর্দান্ত পাঞ্জাবি পরে গেলাম, এত কাজ করা, কয়েক হাজার টাকা দাম পরে গিয়ে সেটা বাজাতে পারলাম না ভালো করে। তো সেটা থেকেও বোধহয় সূত্রটা। তারপরে আমার মনে হলো যেটা, সবাই তো একই রকম পড়ে প্রায়, খুব কাজ করা, লট অফ গোল্ড, আর্টিস্ট মানেই গোল্ড চেইনস অ্যান্ড বেশ একটা রিগাল ব্যাপার। হ্যাঁ, তো এইটা যদি ভাঙা যায় তাহলে হয়তো শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, একটা দের ইজ অলসো সোশ্যাল স্টেটমেন্ট হিয়ার, যে আমরা আর্টিস্টরা উই আর লাইক এনিবডি এলস, উই আর নর্মাল পিপল, আমরা হাঁটি চলি খাই দাই সবার মতনই। হ্যাঁ, তো ওই হঠাৎ আমরা এতটা কন্ট্রাস্টে গিয়ে একটা রাজার মতো সেজে স্টেজে উঠতে গেলাম,
তখন আমার মনে হয় যে আমি যে পার্সনটা সেটা থেকে বড্ড দূরে সরে গেলাম বোধ হয়। তখন কি হয়ে যায়, ওই যেটা পড়েছি সেটা আবার আমার বাজনাটাকে ইনফ্লুয়েন্স করে দেয়। হ্যাঁ, তখন ঠিক যেন মানে খুব ক্যাজুয়াল আমি থাকতে পারি না, হ্যাঁ, যেটা আমি পছন্দ করে থাকি। তো আমি একদম খাদির পাঞ্জাবি, কখনো কখনো আমি হয়তো ডিজাইনার ওয়্যার পরি, যেরকম রোহিত বাল বা রবি বাজাজ পরি, কিন্তু ইভেন দেন কখনো তাতে কোনো কাজ থাকে না, একদম প্লেন, জাস্ট দ্য মেটেরিয়াল ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। সেটা পরলাম, আর হয়তো কখনো একটা ব্ল্যাক চুড়িদার পরি বা কখনো একটা অফ হোয়াইট পরি। আর আমার ভালো লাগে যেটাকে আমরা সাউথ ইন্ডিয়া বলি অঙ্গবস্ত্রম, কিন্তু জাস্ট একটা ক্যাজুয়াল স্কার্ফ মতো, সেইটা খুবই ক্যাজুয়াল ভাল লাগে আমার। অনেক রকম ইন্টারেস্টিং স্কার্ফস আছে আমার কাছে, যেগুলো হ্যাঁ মাঝে মাঝে ওটা পরি, এবং সেটাকে ওই কীভাবে সেটা নেওয়া হচ্ছে সেটাও একটা ব্যাপার। কিন্তু অনেকে ওটা সাইডে নিয়ে আবার রিগাল হয়ে গেল, হ্যাঁ, তো ওই সাইডে নেওয়াটার থেকে আই লাইক জাস্ট র্যাপ ইট অ্যারাউন্ড, হ্যাঁ, ক্যাজুয়ালি গিয়ে বসলাম, আর ওই পুরো অ্যাটিটিউডটা আমাকে বাজাতে হেল্প করে। কারণ আমি যখন ওইভাবে বাজাই তখন আমার মনে হয় যে এখন আমি বোধহয় যা ইচ্ছে তাই করতে পারি, কারণ আই এম নট লিমিটেড বাই মাই রিগালনেস। আচ্ছা, এই ধরনের ফ্যাশন স্টেটমেন্ট তো আমরা আগে কারোর অন্য শিল্পীদের কাছে পাইনি। তো আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার একটা কোনো ফ্যাশন স্টেটমেন্ট যদি কোনো মেসেজ হিসেবে থাকে? একটা জিনিস তো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজটা দুরকম, আবার ফিরে আসছি, পারফরমেন্স বডি ল্যাঙ্গুয়েজ আর নর্মাল লাইফে বডি ল্যাঙ্গুয়েজ। পারফরমেন্স যখন হচ্ছে, স্পেশালি যখন বড় হল বা যেরকম অ্যাক্টরদের স্ক্রিনে যখন হচ্ছে, তখন কিন্তু স্ক্রিনে যেটা ঠিক উল্টোটা হয় আমাদের স্টেজে। যে স্টেজে আমরা যখন থাকি তখন একটা খুব সাটল কিছু মুভমেন্ট বা বডি ল্যাঙ্গুয়েজের একটা ধরা পড়ে না অনেক সময়। তো কখনো হয়তো বাজাচ্ছি, খুব একটা প্যাশনেট কিছু বাজালাম, কিন্তু শেষ করলাম এতটুকু দিয়ে, হ্যাঁ, সেটা অনেক সময় রিচ করে না অডিয়েন্সকে। তখন ওই প্যাশনেট কিছু বাজাবার পরে ওই একই ওয়েটে মারলাম, কিন্তু হাতটা যদি আরেকটু তুলে দিই, আরেকটু অ্যাকসেন্চুয়েট করি, হ্যাঁ ভাই এরকম করলাম, তো সেটাতে কি হয়, ওটা অডিয়েন্সের কাছে আরও ইজিলি রিচ করে। কারণ তারা অনেক সময় দেখতে পায় না যে ছোট্ট ছোট্ট সাটলটিজ, চোখের চাউনিটা ইত্যাদি দেখা যায় না। তো অল দিস ইভেনচুয়ালি বিকামস আ স্টাইল স্টেটমেন্ট অলসো। মানে যেটা আমরা রবিজিকে দেখেছি বহু বছর ধরে, বা জাকিরজিকে দেখেছি, যে অ্যাকসেন্চুয়েট করা। হয়তো দুজন শিল্পী বাজাচ্ছেন, একে অপরের দিকে তাকিয়ে অনেক কিছু হয়তো কমিউনিকেট করছে, কিন্তু সেটা দর্শকের কাছে ধরা পড়ছে না। কিন্তু যদি একটু এরম মাথাটা করে দিল, হ্যাঁ বাহ ক্যা বাত, এরমভাবে বললো, হ্যাঁ, এই বডি ল্যাঙ্গুয়েজগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এক একজন এক একটা রকমের স্টাইল নিয়ে চলে। তো এইটাই আই উড লাইক টু গিভ দিস মেসেজ, যে যারা স্পেশালি এই প্রফেশনে রয়েছেন বা যারা অ্যাসপায়ারিং আসতে চাইছেন এই প্রফেশনে, সব দিকগুলো নিয়ে ভাবতে হবে। দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য সেন্সেস, যে সাউন্ড, সাইট, ফিল ইত্যাদি, এইগুলো সব নিয়ে ভেবে একটা স্টেটমেন্ট দাঁড় করানো। কারণ আর্ট ইজ অ্যাবাউট কমিউনিকেশন, অ্যান্ড স্টাইল গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্যাট। সো আই থিঙ্ক ওভারঅল এইগুলো মনে রাখলে বেশ একটা ইন্টারেস্টিং প্যাকেজ তৈরি করা যেতে পারে। তাহলে কেমন লাগলো বিক্রমদার সঙ্গে আড্ডা? জমে গেছে না? আজকের এই ফ্যাশন সেগমেন্ট কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর তার সঙ্গে জানাই, আপনাদেরও তো অনেক মনের মানুষ আছে, প্রিয় ব্যক্তি আছে, তাদের ফ্যাশন সিক্রেটস জানতে চাইবেন আপনারা। তাদের নাম আমাদের চট করে লিখে পাঠান, আমরা যাব তাদের কাছে এবং পৌঁছে দেব আপনাদের কাছে তাদের ফ্যাশন স্টেটমেন্ট, তাদের লাইফস্টাইল, ফ্যাশন সিক্রেট। খবরের কাগজ খুললে প্রায় এরম ধরনের ঘটনা আমরা পড়ে থাকি। ভ্যাটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে, পাড়ার রাস্তার ধারে বস্তায় মুড়ে বাচ্চা ফেলে দিয়ে গেছে, রেল লাইনের ধারে বাচ্চা পড়ে আছে। কেন এরম ধরনের ঘটনা বেড়ে চলেছে বলুন তো? এটা কি অবাঞ্ছিত মাতৃত্বের জন্য? কেন অবাধ মেলামেশার জন্য এরম ধরনের ঘটনা ঘটছে? না মেয়েরা বুঝতে পারছে না তারা প্রেগনেন্ট হতে চলেছে? এটা কি তাদের অজ্ঞতা? চলুন আজ আমি এই নিয়ে একটু আলোচনা করি। আর এই আলোচনায় আলোকপাত করতে আমার সঙ্গে আমি পেয়েছি বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞা প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জিকে। নমস্কার গীতা।
আচ্ছা দিদি, অল্প বয়সী মেয়েরা যদি প্রেগনেন্ট হয়ে যায়, মানে অবিবাহিতা মেয়েরা যদি প্রেগনেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে তারা কি করে বুঝবে? তারা তো প্রথম বুঝবে যে তাদের মাসিক হচ্ছে না, কেমন প্রথম ওরা ভাবে এমনি এমনি হচ্ছে না বোধহয়, প্রথম কাউকেই বলে না, সেটা খুব খারাপ অবস্থা। তারপর তখন তারা হয়তো মাকে বলে, কিন্তু সত্যি সত্যি জানতে হলে সে প্রেগনেন্ট হয়েছে কি না, তাহলে একটা ইউরিনের প্রেগনেন্সি টেস্ট করতে হবে। সেটা করতে গেলে নিজে নিজে কি করা যায় না ক্লিনিকে যেতে হবে? না, ক্লিনিকে ইউরিনটা পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু আজকাল অনেক প্রেগনেন্সি কিট পাওয়া যাচ্ছে, সেখানে খুব সুন্দর করে ডিরেকশন লেখা থাকে কিভাবে করা যায়। সেইটা করলে একটু যারা অল্প শিক্ষিত তারাও কিন্তু নিজে নিজে প্রেগনেন্সি টেস্টটা করতে পারবে, সেটা কোনো অসুবিধা হবে না। তারা যদি না পারে তাহলে ক্লিনিকের প্রেগনেন্সি টেস্টের জন্য ইউরিনটা পাঠিয়ে দিতে হবে। আচ্ছা দিদি, ধরুন টেস্ট করলো, যে প্রেগনেন্ট হয়েছে জানতেও পারলো, তারপর তার নেক্সট স্টেপটা কি করা উচিত? এখানে কিন্তু তোমার দুটো প্রবলেম এসে যায়, যে আনম্যারিড মেয়ে, যে টিনেজার্স, সে অনেক সময় তার বাবা মাকে কিছু বলে না। যে ছেলেটির সঙ্গে মানে ব্যাপারটা হয়েছে তাকে বলে, সেও অল্প বয়সী, সে অনেক সময় বাইরে নিয়ে গিয়ে নষ্ট করার চেষ্টা করতে পারে। তাছাড়া বাবা মার কাছে গেলেও বাবা মা কিন্তু মানে ওরা খুব শকড হয়ে যায়, এরকম মানে প্রেগনেন্সি হয়েছে, কিন্তু ওদের বোঝা উচিত যে আজকালকার দিনে হলে তাদের দে শুড গিভ সাপোর্ট টু দ্য আনফর্চুনেট ডটার। তা না করে ওরা কি করতে চায়, ওরা ভাবলো যে কাউকে না জানিয়ে এটা নষ্ট করে দিই। তাই জন্য অনেক সময় দেখা যাচ্ছে তারা হসপিটালে বা কোনো ডাক্তার কাছে না এসে কোয়াক তাদের কাছে চলে যাচ্ছে, যাতে মানে ব্যাক স্ট্রিট অ্যাবর্শন যাকে বলে, কেমন। কিন্তু ইউজুয়ালি যেটা উচিত ওদের করা, ওরা এটাকে কোনো প্রপারলি এমটিপি ক্লিনিক যেখানে নষ্ট করার যেখানে আছে সেখানে ওদের নিয়ে আসা উচিত, বুঝেছো? যেখানে ওর প্রপারলি, কারণ প্রপারলি করলে অনেক ভালো হবে আর কি। আর যদি তোমরা এই কোয়াককে দিয়ে বা ব্যাকস্টেজ অ্যাবর্শন যেটা বলে, তাতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এই এমটিপিটা কি সেফ করা মানে শরীরের পক্ষে? না, শোনো, এই নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন হচ্ছে। একটা হলো সেফ অ্যাবর্শন, একটা হলো আনসেফ অ্যাবর্শন। আনসেফ অ্যাবর্শন মানে যেটা আমি এক্ষুনি বললাম, যে ওই লুকিয়ে লুকিয়ে, যে ঠিক প্রপার লোক না, প্রপার জায়গা না, আনসাইন্টিফিক মানে জায়গায়, সেখানে গিয়ে একটা অ্যাবর্শন করানো, তাতে অনেক প্রবলেম হয়। যেমন ধরো করতে গিয়ে প্রচণ্ড ব্লিডিং হলো, অ্যানিমিয়া হয়ে গেল, পারফোরেশন ইউটারাস হয়ে গেল। আচ্ছা, ইউটারাসে পারফোরেশন হতে পারে? হ্যাঁ, এরকম অনেক কেস পাওয়া যাচ্ছে। তাতে করে মেয়েটির মৃত্যু হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে কিন্তু তোমাদের ওই মানে ইনফেকশন, যাকে বলে ক্রনিক পেলভিক ইনফেকশন, সেটা হতে পারে, এবং সারা জীবনের জন্য ওর একটা ক্রনিক ব্যথা থাকবে। মানে যদি এটা আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ধরুন করলো এমটিপি, তারপরে ফিউচারে কি ও কনসিভ করতে পারে? না, কনসেপ্ট করতে পারবে ঠিক মতো করে। আমি প্রথম আনসেফটা বলিনি, তারপর সেফ অ্যাবর্শনটা বলছি। যদি আনসেফ হয় তাহলে দেখা যায় মৃত্যু হতে পারে, বা এগুলো প্রবলেমে আসতে পারে। একটা কথা, যত লোকে মায়েদের মৃত্যু তার 15% হলো মানে আমাদের অ্যাবর্শনের জন্যে। কিন্তু যদি ভালো হয়, ওরা ঠিক জায়গায় নিয়ে যায়, যারা প্রপারলি ট্রেন, প্রপার ক্লিনিক যেগুলো, প্রপার ক্লিনিক সেখানে যে নিয়ে যায়, তাহলে এতটা প্রবলেম হয় না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার কিছু কিছু প্রবলেম থাকতে পারে, কেমন। যেমন ধরো ভবিষ্যতে, যেমন এক্ষুনি কোশ্চেন করলে, বাচ্চা হতে অসুবিধা হয় কিনা, ইউজুয়ালি হয় না, কিন্তু হতে পারে। কেন হতে পারে? যদি ইনফেকশন হয়, আর যদি ফ্যালোপিয়ান টিউব, দুটো টিউব আছে, আই মিন ইউটারাসের সঙ্গে লাগানো, সেই দুটো যদি ব্লক হয়ে যায়, তখনই তো বাচ্চা হতে গিয়ে মানে অসুবিধা হবে। তাছাড়া ইনফেকশন হয়ে যদি জরায়ুর মানে দুটো ওয়াল লেগে যায়, তাহলেও মানে সাইনিকিয়া বলে, তাতেও তোমার বাচ্চা হতে গিয়ে অসুবিধা হবে। আচ্ছা দিদি, এই যে এমটিপি, এটা কোন সময়ের মধ্যে করা, কোন মাসের মধ্যে করা উচিত? ধরুন একটি মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, এবার কোন সময়ের মধ্যে এমটিপিটা করলে ভালো? খুব ভালো কথা। একটা কথা প্রথমে আমি জিজ্ঞেস করছি, যখন প্রেগনেন্ট হয়েছে এবং বাবা মা জানতে পারছেন যে তার মেয়ে প্রেগনেন্ট হয়েছে, এবং যে ছেলেটির সঙ্গে হয়েছে, যদি দেখুন ওরা মেলামেশার পরে বিয়ে করতে সাব্যস্ত করে, সেটা সবচেয়ে ভালো। সেটা বাবা মাকে দেখতে হবে, এদেরকেও দেখতে হবে। কিন্তু যদি না হবে না, তাহলে এমটিপি করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব করাটা খুব ভালো, কারণ যত প্রেগনেন্সি এগিয়ে যাবে তত অ্যাডভান্স কমপ্লিকেশন এসে যায়। আজকাল তো জানো, একটা মেডিকেল অ্যাবর্শন বলে একটা কথা এসে গেছে। সে যদি জানে যে সে প্রেগনেন্সি হয়েছে,
সেটা সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার কাছে যায়। আজকাল কতগুলো মানে বড়ি পাওয়া যাচ্ছে আর কি, মেপিপ্রিস্টন আর মেজোপ্রিস্টল, ওগুলো দিয়ে একটা খেতে হয়, একটা লাগাতে হয়, দিয়ে তোমার অ্যাবর্শন হয়ে যায়। 90% ক্ষেত্রে অন্য কোনো সার্জিক্যাল ইন্টারফিয়ারেন্স লাগে না এবং কোনো প্রবলেমও হয় না। কিন্তু এতে যদি না হয় সেটা কিন্তু করতে হবে 6 সপ্তাহের মধ্যে। 6 সপ্তাহ পরে করলে কি হয়, মানে ইজ ইস আনসেফ? না, আনসেফ না, এফেক্টিভ অত ভালো হয় না আর কি। কিন্তু একটা প্রবলেম আছে, অনেক সময় 10% কেসে এটা কিছু প্রোডাক্ট রয়ে গেল, সবটা বেরোলো না, তখন কিন্তু আমাদের সার্জিক্যাল ইন্টারফারেন্স দরকার হবে। আর একটা কথা বলে দিচ্ছি, নিজে নিজে এই বড়িগুলো খেলে হবে না, আন্ডার সুপারভিশন অফ দ্য, নিশ্চয়ই, কারণ হঠাৎ রাত দুপুরে ব্লিডিং আরম্ভ হয়ে গেল, কী করবে? সুতরাং দ্য পেশেন্ট মাস্ট বি আন্ডার সুপারভিশন অফ এ ডক্টর, কেমন? এইগুলো প্রথম। যদি ধরো এই মেডিকেল অ্যাবর্শন না হয়, তখন সাকশন ইভাকুয়েশন করে, যেমন জ্বরের মধ্যে এটা সাকশন করে দিয়ে আন্ডার অ্যানেস্থেসিয়া এটা বার করে দেয়। এটা করা যায় জাস্ট আর্লি প্রেগনেন্সিতে। এমটিপি করা হলো, তারপরে যার সন্তান যেটাকে নষ্ট করা হয়েছে তার সঙ্গে, এটা তো আমাদের সমাজে হয়েই থাকে, হয়তো বিয়ে হলো না, অন্য একজনের সঙ্গে হলো, সেক্ষেত্রে কি সেক্সুয়াল লাইফ হ্যাম্পার হতে পারে? না, যদি ওর কোনো না থাকে, ক্রনিক কোনো পেলভিক মানে ইনফেকশন না থাকে, তাহলে কিছু হ্যাম্পার করবে না। দিদি অসংখ্য ধন্যবাদ, আপনি তো অনেক কিছু এক্সপ্লেন করলেন। তবু আমি বলবো এর প্রিভেনশন, এই প্রিভেনশনটা নারীর দর্শকদের যদি একটু ক্লিয়ার করে বলেন খুব ভালো হয়। একটা কথা সত্যি যে আজকালকার টিনেজাররা অনেক বেশি সেক্সুয়ালি অ্যাক্টিভ দেন ডিকেড এগো। আগের দিনে যা ছিল তার চেয়ে এরা অনেক বেশি সেক্সুয়ালি অ্যাক্টিভ, কিন্তু ওরা জানে না যে কি করে প্রিভেন্ট করতে হবে নিজেদের। সেই জন্য ওদের মধ্যে সেক্স এডুকেশনটা খুবভাবে ছড়িয়ে দিতে হবে। সেক্স এডুকেশন মানে কি? সেক্স এডুকেশনটা হলো যে আমাদের এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি, ছেলেদের মেয়েদের কিভাবে প্রেগনেন্সি হয়, কিভাবে মানে বাচ্চা হয়, এগুলো ডেলিভারি, এবং কিভাবে বাচ্চা না হওয়ার যেন পদ্ধতি নেওয়া যায়। অ্যাবর্শনের থেকে কন্ট্রাসেপশন মাস সেফার। আচ্ছা, এই বিষয়ে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, কন্ট্রাসেপশন পিলসের কি ভূমিকা আছে এই বিষয়ে? টিনেজার, শোনো, প্রেগনেন্সির থেকে এটি সেফার, সেই জন্য দিতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, অনেক সময় হয় কি, তারা মেলামেশা করছে না নিয়েই, কন্ট্রাসেপ্ট না নিয়েই মেলামেশা করছে, অথবা হয়তো কন্ডম ইউজ করলো, কন্ডমটা স্লিপ করে গেল বা ব্রেক করে গেল, তখন কি হবে? তখন তারা জানবেন, এটা কিন্তু সবারই জানা উচিত, একটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন বলে কথা আছে। যেমন ইমার্জেন্সি ব্রেক হঠাৎ থামা, তেমনি ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। ইমার্জেন্সি কন্ট্রাসেপশনটা কি? এটা যখন আনপ্রোটেক্টেড রিলেশন হয়ে গেছে, তার 72 আওয়ার্সের মধ্যে সে যদি কোনো ডাক্তারের কাছে যায়, তাহলে তাকে দুটো পিল, যেটা আমরা যে পিলটা খাচ্ছি না, যে ওরাল পিল, আগের যুগে হাইডোজ পিল ছিল, তার দুটো পিল খাওয়াবে, তার 12 ঘন্টা পরে আবার দুটো পিল। যদি এখনকার যে পিল, লোডোজ পিল, তার 4টে পিল একসঙ্গে খাওয়াবে এবং তার 12 ঘন্টা পরে আবার 4টে পিল খাওয়াবে। এই যে এই ওরাল কন্ট্রাসেপ্টিভে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, তাহলে যদি ধরো, অথবা আরেকটা ধরতে পারো যদি রেপ হয়েছে, তখন কি করবে? তখন জানলে পরে এই দুটো খাওয়ালে তাকে মানে প্রেগনেন্সিটা হবে না। আচ্ছা, 72 আওয়ার্সের মধ্যে। কিন্তু যদি 72 আওয়ার্স পেরিয়ে যায়, তখন কিন্তু অন্য মেথড নিতে হবে। আচ্ছা, আরেকটা বলছি যে কন্ট্রাসেপটিভ পিল বলছে, ওরাল পিল, এখন এতে কতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ভমিটিং টমিটিং হতে পারে, সাইড এফেক্টস আছে। তার জন্য আজকাল শুধু প্রজেস্টেরন অনলি পিল দেওয়া যায়, মানে একটা দিলাম, তার 12 ঘন্টা পরে আর একটা দিলাম। কিন্তু যখন এটা কিন্তু নিজে নিজে খাবে না, ডাক্তারদের কাছে এসে, কারণ কতগুলো কাউন্সিলিং করা দরকার, যে এইটা হলো রেগুলার কন্ট্রাসেপশনের বদলি না, ইট ইজ নট অল্টারনেটিভ টু দ্য রেগুলার কন্ট্রাসেপশন, এটা এমার্জেন্সির ব্যাপারে। সেই জন্য রেগুলার কন্ট্রাসেপশন খেতে হবে। বারবার যদি করো, তাহলে কিন্তু এর এফেক্টটা নষ্ট হয়ে যাবে বা সাইড এফেক্ট এফেক্টিভ হবে না। তুমি একটা খুব কোশ্চেন ভালো করেছো, যে যদি 72 ঘন্টা পেরিয়ে যায়, আর শুধু 72 ঘন্টা ওয়েট করতে হবে না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা যদি আসে, তাহলে মোর এফেক্টিভ। আর 72 ঘন্টা যদি পেরিয়ে যায়, তখন কিন্তু ওই ভালো করে পরীক্ষা করে আইইউসিডি লাগাতে হবে, তাহলে এই প্রেগনেন্সিটা, মানে এই প্রেগনেন্সিটা প্রিভেন্ট হবে। সুতরাং দুটো জিনিস আমি বলতে চাই, একটা হলো তো ওদের সেক্স এডুকেশন, যাতে নিজেদের ওরা রক্ষা করতে পারে। শুধু প্রেগনেন্সি না, ওদের যে এইডস একটা মারাত্মক রোগ,
তার থেকেও প্রিভেন্ট করতে পারে সেক্স এডুকেশন দেন হলো কন্ট্রাসেপটিভ, রেগুলার কন্ট্রাসেপটিভ এন্ড দেন এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। অনেক ধন্যবাদ দিদি, আপনি আমাদের আসরে এসে এতটা সময় ব্যয় করলেন। গীতাদি যে কথাগুলো বললেন আশা করি আপনারা মন দিয়ে শুনেছেন। এরম ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে বেড়েই চলেছে। আমরা সেটা কিভাবে প্রতিরোধ করতে পারি আমাদের আলোচনার মাধ্যমে নিশ্চয়ই ক্লিয়ার করে দিয়েছি আমরা। আর আপনারা যারা বাবা মা তাদের বিশেষ করে জানাই, সেক্স এডুকেশন কিন্তু খারাপ নয়, আপনাদের ছেলে মেয়েদের জন্য এটা খুব প্রয়োজন। আজ তাহলে চলি, অনেক আলোচনা হলো, আবার পরের দিন দেখা হবে। নমস্কার, আমি কাঞ্চনা আবার আপনাদের সঙ্গে আড্ডা মারতে চলে এলাম। মানুষ বাঁচে কি জন্য? নিজেদের সম্পর্কের জন্য। আর মানুষের জীবনে সবচেয়ে স্পর্শকাতর সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। আজকে বর্তমানে লাভ ম্যারেজের যুগে অ্যারেঞ্জ ম্যারেজটা প্রায় উঠেই গেছে, কিন্তু এখনো অনেক পরিবার আছে যারা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাস করেন। অনেক নরনারী আছে যারা অ্যারেঞ্জ ম্যারেজই করতে চান। তাদের জন্যই হয়ে উঠেছে রিলেশন, অর্থাৎ রিলেশন গ্রো করানোর জন্য রিলেশন। রিলেশন সম্পর্ক গড়তে গেলে মানুষের সারাটা জীবন চলে যায়। আর এখানে এসে সম্পর্ক গড়তে গেলে কি কি করতে হয় এবং কতটা সময় জানা যাক। আপনার নামটা? আমার নাম অনিন্দ। আচ্ছা, প্রথমেই বলুন অনিন্দ, যে আপনাদের সংস্থা মানে সম্পর্ক যখন তৈরি হয়েছিল, মানে গড়ে উঠেছিল, সম্পর্ক কতদিন আগে গড়ে উঠেছিল এবং এর পেছনের মূল ভাবনাটা কি ছিল? আমাদের এই সংস্থাটি তৈরি হয়েছে প্রায় 10 বছর আগে। আর এখন আমরা দেশের মধ্যে, ভারতের মধ্যে সবচেয়ে বড় সংস্থা। আমাদের বেসিক আইডিয়া যেটা, সেটা হচ্ছে উই ওয়ান্ট টু বিল্ড আপ এ বেটার সোসাইটি। বুঝতে পেরেছেন? আমাদের কাছে এই ম্যাচিং জিনিসটা কিন্তু যাতা ব্যাপার না, একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে না, আমরা মনে করি একটা ফ্যামিলি টু ফ্যামিলি বিয়ে। আর সেটাকে মাথায় রেখে আমরা যখন এগোই, তখন আমাদের কাছে শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগার মানে ইনকাম, এই জিনিসটাকে মাথায় রেখে এগোই। সেই জন্য শিক্ষার ক্ষেত্রে আমরা একটা রেখেছি যে ন্যূনতম ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনালি এডুকেটেড। এবং মেয়েদের ক্ষেত্রেও আপনি যেখানে মেয়েদের দেখছেন, প্রত্যেকেই প্রফেশনালি কোয়ালিফাইড হতে হবে। ওয়ার্কিং গার্ল, একটু যদি বেশিও বয়স হয়ে যায়, উই ক্যান রিয়েলি ডু দ্য জব। আর আমাদের টার্গেটেড এটাই হচ্ছে, অল ইন্ডিয়া বেসিসে আমরা দিই। এবং প্রত্যেকটা ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে নিরাপত্তা মানে সেফটি ব্যাপারটাকে আমরা সবচেয়ে বেশি মাথায় রেখে এগোই। যার জন্য আমরা বলি যে আমরা যেটা করি সেটা হচ্ছে ড্যামেজ প্রুফ বিয়ে। ডিভোর্স তো রেট ইনক্রিজ হচ্ছে, সেটাকে মাথায় রেখে আমরা সবসময় চিন্তা করি যে একটা সাইকিয়াট্রিস্টের কাউন্সেলিং, একটা মেডিকেল পার্সোনালের ওপিনিয়ন, এই জিনিসগুলোকে এই মাথায় নিয়েই আমরা এগোই। যার জন্য আমাদের আজ পর্যন্ত কোনো ড্যামেজ হয়নি। দ্যাটস দ্য রিজন উই সে উই আর দ্য প্রাউড ম্যাচ মেকার অফ দ্য নেশনস। আপনাদের এখানে মানে এই যে এনরোল করার নিজের নামটা, সেটা প্রক্রিয়াটা কি এবং পরবর্তী ক্ষেত্রে কিভাবে আপনারা সেটা নিয়ে স্টেপ নেন, মানে কিভাবে কাজে এগোন আপনারা? প্রথমে আপনাকে কোনো কিছু করতে হবে না, আমাকে প্রোফাইলটা দিয়ে যেতে হবে। তার নৈতিক, মানসিক গঠন, স্বাস্থ্য, শিক্ষা, এ ব্যাপারে আমরা একটা ইনভেস্টিগেট করে নেব। সে ছেলে হোক কি মেয়ে হোক, হওয়ার পর আমরা দেখে নেব কতদিনের মধ্যে আমরা কাজটা করতে পারি। করার পর আমরা জানাবো যে এবার এসে আপনি ফর্মটাকে ফিল আপ করে দিয়ে যান, আপনার 4 মাস সময় লাগবে কি 6 মাস, একটা প্রেডিক্টও করে দেবো আমরা, এই 6 মাসের মধ্যে এই ধরনের এটা হয়ে যাবে। অনেকে অনেক বড় এক্সপেকটেশন নিয়ে আসে যে আমরা এখানে অনেক বেশি টাকা চার্জ করি, তার মানে আমরা একটা বিরাট কিছু দিয়ে দেবো। আমরা সবসময় বলি যে আপনি তেমনই কিছু চান যেটা আপনার পক্ষে যোগ্য হবে। এখন ধরুন কোনো মেয়ে বিএসসি পাস করে যদি বলে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে করবো না, আমরা তাকে উই ব্রিং দেম ফ্রম হেভেন টু দ্য আর্থ, যে এটা সম্ভব না। আপনি আপনার কোয়ালিফিকেশনের কথা মাথায় রেখে এক্সপেক্ট করুন। এটাকে মাথায় রেখে আমরা অন্তত 1 মাস ওয়েটিং লিস্টে রাখার পর আমরা জানাই যে হ্যাঁ এবার এসে আপনি নিতে পারেন। কারণ আমরা খুব কম মেয়ের জন্য কাজ করি, মানে আমরা কিন্তু লার্জ ওয়েতে কাজ করি না। খুব কম মেয়ে, খুব কম ছেলেদের জন্য কাজ করি, কিন্তু যাদের জন্য কাজ করি তারা ডেফিনেট তাদের লাইফ পার্টনার পায়, দে আর অল ভেরি হ্যাপি। এটাই আমাদের একমাত্র স্যাটিসফ্যাকশন। আর এই জন্যই আমরা সারা ভারতে আমাদের একটা সুন্দর নেটওয়ার্ক বিদেশ সহ খুলতে পেরেছি, বুঝতে পেরেছেন? এবং এটা আমাদের কাছে এসেনশিয়াল যে এইচআইভি, থ্যালাসেমিয়া এবং হেপাটাইটিস বি, এই 3টে টেস্ট রিপোর্ট আমাদের সাথে না জমা দিলে, দেখুন এখানে করা রয়েছে, আমরা কোনো কেস নেব না, নো ম্যাটার হোয়াট অ্যামাউন্ট অফ মানি দে অফার। এই 3টে ব্লাড রিপোর্ট আমাদের কাছে কম্পালসারি। এবং এর কাউন্টার কপি, মানে ধরুন মেয়ে দিল, এবার ছেলেকেও কিন্তু একই জিনিস দিতে হবে। ছেলে বলে যে আই ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ, দ্যাট ইজ নট দেয়ার।
ফার্স্ট হেলথ এডুকেশন এবং প্রুফ অফ একাডেমিক ব্যাকগ্রাউন্ড, প্রুফ অফ দেয়ার ইনকামস আমাদের কাছে দিতে হবে, লিখিত স্টেটমেন্ট দিতে হবে আমি নিজস্বভাবে এই টাকাটা রোজগার করি। আমরা সেটা নেটে চেক করি প্রত্যেকটা স্টেপে। একটা জিনিস আবার আমি বলছি যে প্রত্যেকটা স্টেপ উই ডোন্ট বিলিভ অন দ্য ফেস। আমরা যেটা করি প্রত্যেকটা স্টেপ আমরা চেক করি। ধরুন কোনো ছেলে যদি বলে আমি অক্সফোর্ড থেকে পাশ করেছি, যে বছরে পাশ করেছে আমরা সে বছরের ইন্টারনেটে সেই রেজাল্ট দেখে তারপরে আমরা কনফার্ম করি। এই জিনিসটা কেউ করে, এটা কেউ করতে পারে না, আমরা করি। তার কারণ আবারও আমি বলছি, হিউম্যান লাইফস আর ভেরি ইম্পর্ট্যান্ট, উই রিয়েলি ভ্যালু ইট অ্যান্ড উই কেয়ার অফ ইট। এটাই হচ্ছে আমাদের এক্সেপশন, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স উইথ আদার্স। আচ্ছা, এনরোলমেন্টের জন্য এখানে কত সাবস্ক্রিপশন দিতে লাগে? আর আপনার দেখা, মূলত আপনার নিজস্ব এত অভিজ্ঞতার জন্য আপনার দেখা সবচেয়ে ইন্টারেস্টিং কেস কোনটা, যেটা আপনি নিজে হ্যান্ডেল করে এবং সফলতা পেয়েছেন? আমরা নর্মালি নেই যেটা, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস হচ্ছে ইকুইটি। ছেলে এবং মেয়ে দুজনকেই একই টাকা দিতে হয় এবং সেটা এই মুহূর্তে 8,500 টাকা দিয়ে এনরোলমেন্ট করতে হয়। তারপরে বিয়েটা ফাইনাল, মানে যতদিন না বিয়ে হবে উই ক্যান কিপ অন ওয়ার্কিং, এবং বিয়ে সেটেল হয়ে গেলে তারপর আবার 8,500 টাকা দিতে হয়, মানে টোটাল 17,000 টাকার আমাদের চার্জ। এর মধ্যে আপনারা যেটা পেতে পারেন ম্যারিড কাপলদের আমরা একটা ছোট হানিমুন প্যাকেজ 2 nights 3 days আমরা অ্যাজ কমপ্লিমেন্টারি দিন, ধরে নিন এটা আমরা ব্র্যান্ডিংয়ের জন্য দিয়ে থাকি। এটা আমাদের একটা ফেসিলিটি, বিকজ উই অলসো ফিল ভেরি প্রাউড ওয়েন দে গেটস ম্যারিড থ্রু আস, মানে উই ক্যান কল দেম অ্যান্ড কল ফর এ ডিনার অ্যান্ড অল দিস থিংস, এটা আমরা করে থাকি। এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন রেট। ইন্টারেস্টিং কেস তো অনেক রয়েছে। তাহলে আমি আপনাকে একটা জিনিস বলছি, দেখুন এখানে তো খুব ভালো ভালো দেখতে মেয়েরা আসে, খুব ওয়েল এডুকেটেড। আমি একটা বলছি, একটি মেয়ে এসেছিল সাউথ পয়েন্টের মেয়ে এবং ভীষণ ভালো কোয়ালিফাইড। সেই মেয়েটি নিজে একজনের সাথে রিলেশনশিপ করে বাবার কথার এগেনস্টে গিয়ে বিয়ে করে এবং ভীষণভাবে ডিপ্রাইভড হয়। বোকারোতে নিয়ে গিয়ে তাকে প্রায় বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। যাই হোক, তাকে স্কেপ করে নিয়ে আসার পর তার বাবা মা আমাদের কাছে এসে ভীষণভাবে রিকোয়েস্ট করে এবং আমরা নর্মালি এরকম কেস নিতে চাই না। যাই হোক, ওনাদের রিকোয়েস্ট এবং আমাদের জানাশোনার মধ্যে মাত্র 7 দিনের মধ্যে সেই ছেলেটির, এই মেয়েটির একটি ছেলের সাথে বিয়ে হলো, যে ছেলেটি হায়দ্রাবাদের সত্যম অনলাইনের খুব সিনিয়র লেভেল ইঞ্জিনিয়ার। দে আর ভেরি হ্যাপি, এত ভালো কাজ করছে। আরেকটা জিনিস যেটা আমাদের কাছে, আমরা একটা প্রায় 55 বছরের বয়স্ক একটি মেয়ের বিয়ে দিয়েছিলাম যে আমেরিকাতে থাকে। সে সারা জীবন পড়াশুনো নিয়েছিল, তার নাম পূজা। বিয়ে হয়ে যাওয়ার পর তারা এত হ্যাপি, তারা আমাদের কাছে এসে এখন আমাদের ওরাই ওই ইউএসএতে রিপ্রেজেন্ট করছে এবং তারা আমাদের প্রচুর ডেটা সাপোর্ট দিচ্ছে। দ্যাটস ডেফিনেটলি আ ভেরি ইন্টারেস্টিং। বেসিক্যালি আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে আমেরিকাতে যদি কোনো কাগজ বা কোনো কিছুতে বা নেটে যদি বিয়ে ঠিক হয়, আমাদের কাছে আসুন, আমরা আপনার ফ্রি কাউন্সেলিং করে দেবো এবং ফ্রি ইনভেস্টিগেশন করে দেবো। যেহেতু আমাদের আমেরিকায় অন্তত 2টো শহরে ভালো ভালো অফিস রয়েছে এবং আমাদের প্রচুর খবর দেওয়ার মতো খবর আমরা বের করে নিয়ে আসতে পারি। শুধু আমেরিকা না, দিল্লি, বম্বে, পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। আপনাদের যদি বিয়ে ঠিক, কারোর এতে যদি বিয়ে ঠিক, কারণ আমরা চাই প্রত্যেকটা বিয়ে যেন সেফ বিয়ে হয়। বিয়ের আগে আমরা বলবো দয়া করে রক্ত পরীক্ষাটা আর এই হেপাটাইটিস বি, HIV অ্যান্ড থ্যালাসেমিয়া, এই 3টে জিনিস সবসময় আপনারা পরীক্ষা করিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন ফর এ বেটার অ্যান্ড হেলদি সোসাইটি। আপনারা উইডোদের জন্য কি কোনো স্কিম রেখেছেন? বিধবাদের জন্য আমরা চার্জটা একটু কম রেখেছি, কারণ তারা তো অলরেডি একটা সেটব্যাক নিয়ে আসে। কিন্তু বিধবাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে তাদের কিন্তু ভীষণ ভালো এডুকেটেড হতে হবে। অনেক ধন্যবাদ। বিয়ের আগে ভালোবাসা হোক কি বিয়ের পরে ভালোবাসা, সম্পর্ক বজায় রাখাটাই আসল কথা, তাই না? আর আপনাদের এই সুস্থ সম্পর্ক আমাদের সমাজকে সমৃদ্ধ করুক, এই আশা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। কি নতুন রান্না শিখতে হবে তো? সেই জন্য আমি মনামি নারীর রান্নাঘর নিয়ে আর একটা নতুন ধরনের রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আমার সঙ্গে আজকে আছেন দীপা রায়। দীপাদি, তুমি আজকে আমাদের কি রেসিপি দিচ্ছ? পটলের দোরমা। পটলের দোরমা। আমরা আজকে দীপাদির কাছ থেকে পটলের দোরমা রান্না করা শিখবো। আচ্ছা দীপাদি, পটলের দোরমা করতে কি কি লাগছে আগে একবার আমাদের বলি। পটলের দোরমা করতে পটল লাগবে, পটলের ভেতর থেকে বীজগুলো বার করে গাটা কুড়ে নিয়ে তারপরে পটলগুলো ভেজে রাখতে হবে। আচ্ছা, আর মাছ সেদ্ধ লাগবে, সেটা মাছের পুর তৈরি হবে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো
আর লঙ্কার গুঁড়ো পড়বে এতে। লঙ্কার গুঁড়ো পড়বে আর নুন স্বাদ অনুযায়ী। নুন স্বাদ অনুযায়ী। আর সর্ষের তেল বোধহয় লাগছে। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে সর্ষের তেল হবে। লাগছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করি, গ্যাস অন করি। হ্যাঁ। সর্ষের তেল কতটা সর্ষের লাগছে? তেল 2 পলা দেব। 2 পলা লাগে। আমাদের মাছ কতটা আছে? মাছ 500 গ্রাম আছে। মাছ 500। হ্যাঁ, আর পটল 8টা মতন বড় পটল হলে 500 মাছে ভালো পুর হয়। তার জন্য মোটামুটি 2 পলা তেল 2 দিলে। পলা তেল ননস্টিক প্যানে করলে 2 পলা তেল দিলে হবে। আচ্ছা। নয়তো ডুবোনো তেলে কড়াই করতে গেলে ভাজতে হবে। মানে এটা কি মা ঠাকুমাকে দেখে নাকি আপনি খেতে ভালোবাসেন? আমাদের বাড়িতে রান্নার খুব চল, সেই জন্য আমি রান্নাটা, মা ঠাকুমা চিরকালই নিজেরা রান্না করেছে, আমি তাই বাড়িতে রান্নাটা নিজেই করি। আমার স্বামী ছেলে তারা রান্না খেতে আমার খুব ভালোবাসে। আচ্ছা, আপনার স্বামী ছেলে আজকে নিশ্চয়ই আমাদের প্রোগ্রাম দেখছে। নিশ্চয়ই দেখছে। দেখুন তেলটা বোধহয় গরম হয়ে গেছে। ও, এবার ওই পটলগুলোকে হ্যাঁ, দিয়ে দিতে পটলগুলো হবে। আগে ভেজে নিলে তারপরে স্টাফিংটা করতে সুবিধে হয়। আচ্ছা, এটা কি ডুবো তেলে করলে বোধহয় বেশি ভালো হয় না? ডুবো তেলে করলে ভালো হয়, কিন্তু আজকাল তো শরীরের জন্য সবাই তেলটা কম খাচ্ছে। কম তেলে ভাজে, সেই জন্য একটুখানি চাপা দিয়ে দিয়ে ভাজলে কম তেলেই ভালো ভাজা হয়। কি দেখে বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে? রংটা পাল্টে যাবে, পটলের রং পাল্টে যাবে ভাজা হলে। মানে কি ব্রাউন গোল্ডেন হয়ে যাবে? হবে, একটু গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে, হ্যাঁ। পুরোটা ভাজা হয়ে যাবে। তারপর বেশ ভাজা হয়ে গেছে না? হবে, আর একটু নরম হয়নি, পটলটা একটু নরম একটু গোল্ডেন হয়েছে, এইটাই কি পুরোটাতে হবে না? হবে। আচ্ছা, এটা যতক্ষণ ভাজা হয় ততক্ষণে কি আমরা ওই যে মাছটাকে যেটা আমরা বলেছিলাম তৈরি করতে পারি, কিন্তু মাখিয়ে পটলটা রাখতে পারি? ঠান্ডা না হলে তো পটলের ভেতর পুরটা ভরা যাবে না। আচ্ছা, সেই জন্য আগে পটলটা ভেজে তুলে রাখি, তারপরে পুরটা বানাই। আচ্ছা, তা এখন আমরা মানে পুরটা বানাতে কি কি লাগছে আরেকবার একটু বলে দিন। মানে মাছের পুরটা বানাতে মাছের পুরটা, মাছটা ভাজা করেও করা যায়, আবার সেদ্ধ করেও করা যায়। আচ্ছা মাছের পুরের জন্য লাগবে পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ বাটা। আচ্ছা সেটাকে, পেঁয়াজটাকে লাল করে সর্ষের তেলে ভেজে নিয়ে তারপরে ওতে আদা রসুন ধনে জিরে হলুদ লঙ্কা সব মিশিয়ে দিতে হবে, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। তারপরে মাছটা দিতে হবে, মাছটাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে পুর তৈরি করতে হবে। আচ্ছা, ও ওগুলো সবগুলো ফ্রাই করা হবে, সব তারপর মাছটা দিয়ে একসাথে করে নিতে হবে। মানে পুরটা শুকনো হবে। আচ্ছা, এবার পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা এবার আমরা নামিয়ে নেব। পটলটাকে আলাদা রেখে একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার ঠান্ডা, হ্যাঁ, পটলটাকে ঠান্ডা না করলে আমি তো পুরটা ভর্তি করতে পারবো না, সেই জন্য। আবার 2 কলা তেল দেব। এটা আমাদের মাছের পুরের জন্য মাছের হচ্ছে। পুরের জন্য 2 কলা মতো পেঁয়াজ বাটাটা কতটা দিতে হবে? এই 2 টেবিল স্পুন মতন। 2 টেবিল স্পুন দিলে হয়ে যাবে। পেঁয়াজ কুচিও দেওয়া মানে যায়, ওই যতটা মাছ আছে আর কি, হ্যাঁ, আছে। মাছের আন্দাজে। হ্যাঁ, পেঁয়াজটা বেশ লাল করে ভেজে, পেঁয়াজ বাটাটা শুধুই আছে, তার মধ্যে কোনো নুন বা কিছু মেশানো নেই, শুধু পেঁয়াজটা বাটা। পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা বেশ ব্রাউন করে ভেজে নিতে ভেজে হবে। নিতে হবে। তার জন্য আঁচটা একটু কম করে রাখলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। পেঁয়াজটা মোটামুটি কতক্ষণ ধরে ফ্রাই করতে হবে যাতে ব্রাউনটা হয়ে যায়? মানে কালারটা দেখেই বোধহয় 2-3 মিনিট ভাজলেই বোঝা যথেষ্ট। হ্যাঁ, পেঁয়াজটা বোধহয় যাতে মানে দলা দলা না থাকে সেটাও একবার হ্যাঁ, একটু সেটা দেখে নিতে একটুখানি হবে। আলাদা আলাদা করে দিতে হয়। পেঁয়াজটা এবার ভাজা হয়ে গিয়েছে, হয়ে গেছে। এবার আমি আদা আর রসুন দেব। এটা আদা বাটা, আদা বাটা কতটা? আদা বাটা 2 চামচ, 2 1.5 চামচ, চামচ, 1.5 চামচ মতো। আর তার সাথে রসুন, রসুন অল্প একটু, 1 চামচ মতো।
বাটা 1 চামচ, আচ্ছা রসুন বাটা 1 চামচ। ভাজতে ভাজতে যদি খুব শুকনো হয়ে যায় তাহলে একটু জলও দেওয়া যেতে পারে। আচ্ছা এতে কি জল দেওয়ার দরকার আছে? না, এখন দরকার নেই। এখন দরকার নেই জল দেওয়ার। এরপর হলুদ গুঁড়ো 8 চামচ, 8 চামচ মতন হলুদ, জিরের গুঁড়ো 8 চামচ মতন, জিরের গুঁড়ো 8 চামচ, ধনের গুঁড়ো 8 চামচ। একটু ঝাল না হলে দোরমা খেতে ভালো লাগবে না, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো এতে একটু বেশি করেই দিতে হবে। একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিতে হবে। অবশ্য কেউ ঝাল কম খেলে কম দেওয়া যেতে পারে, সেটা কোনো। এবার আমার মনে হয় একটু জল দেওয়া দরকার। অল্প একটু জল দাও, ব্যাস। সব মশলাগুলো একসাথে পড়ার পর খুব ভালো একটা গন্ধ বেরোবে। পুরটাই তো আসল। হ্যাঁ, রংটাও সুন্দর হচ্ছে। এরপর মাছটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, তোমার মানে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে রান্না নিয়ে? মানে রান্না নিয়ে কিছু করবে বা? হ্যাঁ, ভাবি তো যে আমাদের বাংলা রান্নার আজকাল অবশ্য বেশ কয়েকটা দোকান টোকান হয়েছে, কিন্তু রান্নার কথা ভাবি রিটায়ার করে কিছু একটা করব, খাবার টাবার বাড়ি থেকে সাপ্লাই করব বা কিছু একটা করব, সেটা তো ভাবি সব সময়। মাছটা যতটা সম্ভব মানে গুঁড়ো গুঁড়ো মতন যত হবে তত ভালো হবে, একেবারে গুঁড়ো হবে। মাছটাও যদি শুকনো হয়ে যায় একটুখানি জল দেয়া যেতে পারে। আচ্ছা, এখন কি জল লাগবে? একটু জল দিয়ে দাও, ব্যাস। আচ্ছা, আপনার এরকম কোনো ঘটনার কথা মনে পড়ে যে প্রথম প্রথম যখন রান্না শিখছিলেন আর কি মা ঠাকুমার কাছ থেকে, তখন কোনো মানে রান্না করতে গিয়ে কোনো গন্ডগোল করেছিলেন বা এরকম? না, গন্ডগোল না। আমি আর আমার ভাই, আমরা 2 ভাই বোন, আমি আর আমার ভাই, আমরা দুজনে গরমের ছুটি হলে দুপুরবেলা যখন মা ঘুমিয়ে পড়তো তখন আমি ওকে সুজির হালুয়া করে খাওয়াতাম। এটাই একটা মনে আছে যে সেই বোধহয় প্রথম হাতে খড়ি। আর ঠাকুমার কাছে লুচি রুটি বেলা শিখেছিলাম। বলতেন যে মেয়েরা ভালো করে লুচি বা রুটি বেলতে না পারলে তাহলে তার নাকি কিছুই শেখা হলো না। আচ্ছা, এটা কি হয়ে গেছে? হ্যাঁ, পুর এবার রেডি। এবার আমরা নামিয়ে একটু ঠান্ডা করে আর পটলের মধ্যে ভরে দেবো। পটলটা বোধহয় এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, পটল ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা, এটা তো আমরা করলাম আজকে মাছ দিয়ে। তো পটলের দোরমা অন্য চিকেন দিয়েও তো করা যেতে পারে। হ্যাঁ, চিকেনের কিমা, চিংড়ি মাছ, আচ্ছা, সব দিয়ে করা যায়। এবার আমরা পটলের মধ্যে পুরটাকে ভরে দেব। একদম ভর্তি ভর্তি করলে তবে খেতে ভালো লাগবে। আচ্ছা, এটা তো মাছ দিয়ে হলো, আর তুমি যে বললে চিংড়ি মাছ দিয়ে হয়, চিকেন দিয়েও হয়, তুমি তো ওইগুলো সবগুলো করেছো। তো তোমার কোনটা করতে বেশি ভালো লাগে? আমার মাছ দিয়েই বেশি ভালো লাগে। এইটাই বেশি ভালো লাগে। এইটা করে অনেকে আবার একটা ঝোল বানিয়ে তার মধ্যেও দেন। ঝোল বানিয়ে বলতে? ঝোল মানে একটা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটা ঝোল বানিয়ে, একটা কারি আর কি, আচ্ছা, বানিয়ে তার মধ্যেও দেন অনেক সময়। কিন্তু আমি এটা ভাজাটাই আমার বেশি ভালো লাগে। এটা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করা যায়, আবার ভাতে খাওয়ার সময় ডালের সঙ্গে সেটাও খাওয়া যায়। মানে ঝোলটা করে ঝোলের মধ্যে মাছের যেটা করলাম আমরা সেটা আমরা দিয়ে দেই, তারপর এটার মধ্যে দিই। আচ্ছা, ও না, এটা পটলের মধ্যে পুরে তারপর পটলটা ওই ঝোলটার মধ্যে। আচ্ছা, সেটা মোটামুটি কি কি দিয়ে হয়, কি দিয়ে তৈরি হয়? ওই পেঁয়াজ, আদা, রসুন দিয়ে যেরকম আমরা মাছের ঝোল বানাই, আচ্ছা সেরকম। ওইরকমই গ্রেভিটা একটু থকথকে মতন হয় আর কি, একটু ঘন গ্রেভি। এটা কিসের সাথে খেতে ভালো লাগে বলতো সবচেয়ে? শুধু খাওয়া যায়? শুধু খেতে সবচেয়ে ভালো, আর তাছাড়া নয় তো ডাল ভাত তার সঙ্গে, ডালের সাথে। হ্যাঁ,
মনে হয় হয়ে গেছে। আমি একটু টেস্ট করি। হ্যাঁ, টেস্ট করে দেখো কিরম হলো। খেয়ে বলো কিরম হয়েছে। খুব ভালো লাগছে খেতে। পটলের দোরমা তৈরি করতে লাগছে স্কুপ করা পটল, মাছ সেদ্ধ, লঙ্কা গুঁড়ো, রসুন থেতো করা, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা, সর্ষের তেল। তেল গরম হলে তাতে স্কুপ করা পটল ভেজে নিন। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করুন। কষানো হয়ে গেলে তাতে জল দিন। এরপর এতে সেদ্ধ মাছগুলো দিয়ে দিন। এরপর কষানো মাছের মিশ্রণটি নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে পটলের মধ্যে মাছের পুর দিয়ে গরম গরম পরিবেশন করুন। তাহলে আজকের মতন আমাদের যেতে হবে, আবার পরদিন দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সুন্দর একটা রেসিপি দিয়েছেন। আশা করব পরেও আপনাকে আবার পাবো আমরা, আরো নতুন নতুন রেসিপি শিখবো। নিশ্চয়ই। আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধর থেকে কিছু অংশ পড়ে, বন্ধুত্ব ও ভালোবাসা। শেষ করছি সেই প্রবন্ধের শেষ অংশ পড়ে। অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে, কিন্তু ভালোবাসার নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না। একবার যাহাকে ভালোবাসিয়াছি, হয় তাহাকে ভালোবাসিব, নয় ভালোবাসিব না। কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে, ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই। ইহা ছাড়া আর একটা কথা আছে, প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান। মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায়, তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না, কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়। বন্ধুত্ব ও ভালোবাসা সম্পর্কে আপনাদের কি মতামত?